আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। এটা আমাদের দেশেরই অংশ। আমরা শুধু জমির অংশটা জানি, পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই। এটা জমির যে বাংলাদেশ, তার চাইতে আরো বড় পরিমাণ দেশ আমাদের, কিন্তু আমরা অবহেলা করে যাই। সেটা যে আছে স্বীকারও করি না। সেটি সম্পদ নিয়ে অপেক্ষা করছে, সেটাও আমরা স্বীকার করতে রাজি না। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া। সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি পর্যন্ত। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত, আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদেরকে সেটা থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয়। এখন যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে এবং আমরা পারি, না পারার কিছু নেই।
কারো চাইতে কারো বুদ্ধি কম না, শুধু বিষয়টা নজরে আনতেছি না আমরা, কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলেই গেছি। শুনছিলেন মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই দিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এর আগে 17 আগস্ট 4র্থ দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর 8ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শেখদার নামে এক শিক্ষার্থী। এর সাথে সাক্ষ্য দেন জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এজন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, উবাইদুল কাদের ও খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন তারা। গত 10 জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই বিষয়ে সর্বশেষ খবর জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কুবাত মাহমুদের কাছে। কায়কুবাত, শুনানি কখন শুরু হবে এবং এই বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, কিছুক্ষণ আগেই কিন্তু যে রাজসাক্ষী হওয়া, আসামি থেকে রাজসাক্ষী হওয়া, যেমনটি আপনি বলছিলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে কিন্তু ট্রাইব্যুনালে তোলা হয়েছে। আর এই সাথে কিন্তু সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বলেও আমরা কিন্তু জানতে পেরেছি। আর আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি সাক্ষীদের থেকে কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু বেরিয়ে আসছে, বিভিন্ন আঙ্গিকের তথ্য কিন্তু আমরা পাচ্ছি এখন। আর এখন পর্যন্ত কিন্তু 4 দিনে 9 জন সাক্ষী দিয়েছেন, যার মধ্যে মূলত এখন কিন্তু সাক্ষী দিচ্ছেন হচ্ছে যারা আহত হয়েছেন অথবা তাদের স্বজনরা, অর্থাৎ নিহতদের স্বজনরা, একই সাথে প্রত্যক্ষদর্শীরা কিন্তু সাক্ষী দিচ্ছেন। আজও কিন্তু 3 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর প্রথম যে সাক্ষীটি আমরা জানতে পেয়েছি সেটি হচ্ছে গিয়ে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা ছিল, সেই ঘটনায় একজনের কিন্তু স্বজনের কিন্তু সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি, যার মধ্যে আমরা কিন্তু আবু সাঈদের ঘটনার মতো চাঞ্চল্যকর ঘটনার কিন্তু তথ্য কিন্তু আমরা পেয়েছি, সাক্ষ্য মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আজও কিন্তু 3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু নতুন তথ্য আসবে বলে আমরা ধারণা করছি, আর পরবর্তীতে আমরা সেটি জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। মিলি, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এর মধ্যে প্যানেল চূড়ান্ত করেছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সংসদ সহ অধিকাংশ ছাত্র সংগঠন। সিনেট ভবনে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আজকে ডাকসুর কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটি এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, এবং শেষ দিন হিসেবে আজকেই হয়তো সবগুলো ছাত্র সংগঠন তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল সহ প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা সবাই হচ্ছে আজকের মধ্যেই তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্রটি তারা সংগ্রহ করবেন। এবং এখন পর্যন্ত প্রায় আজকে 20 জনের মতো বিভিন্ন পদে, ভিপি থেকে শুরু করে জিএস এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে ডাকসুতে 20 জনেরও বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, বামপন্থী যে ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্র জোট এবং তাদের যে প্রার্থীরা রয়েছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন যে উমামা ফাতেমা সহ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা রয়েছেন, তাদের কেউই এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আজকের মধ্যেই বিকেল 4টার আগেই তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। ইসলামী ছাত্র শিবির তাদের যে প্যানেল রয়েছে সেটি চূড়ান্ত করেছেন এবং সেটির তথ্য আমরা পেয়েছি ভিপি
পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদ এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান যিনি সেক্রেটারি রয়েছেন তিনি মহিউদ্দিন খান এরা নির্বাচন করবেন এবং তারা প্রার্থিতা সংগ্রহের জন্য মনোনয়নপত্র সংগ্রহের জন্য এখনও বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা তার কাছ থেকে তাদের যে মনোনয়নপত্র সেটি তারা সংগ্রহ করবেন এবং ছাত্রদল হয়তো বিকেলের মধ্যে তাদের কয়েকজনের সঙ্গে নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বিকেলের মধ্যে আসবেন এবং এসে তাদের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করবেন। অন্য ছাত্র সংগঠনগুলো বিকেলের মধ্যেই তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবার কথা রয়েছে। মিলি দর্শক, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের খবর। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সদস্যরা তাদের চিকিৎসা দিচ্ছেন। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত 17 বছরও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, শিক্ষার্থীদের অনশন কোন পর্যায়ে আছে আমাদের জানাবেন। মিলি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো নিউজে বলছিলেন যে গতকাল থেকে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী রাত থেকে অসুস্থ হয়ে গেছে। জাহিদ হাসান জয় নামে 4র্থ বর্ষের একজন শিক্ষার্থীর তার অসুস্থতাটা বেড়ে গেলে তাকে কিন্তু এখান থেকে রংপুরের একটি উন্নত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে এবং গতকাল থেকে তাদের এই আমরণ কর্মসূচির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু মানে একমত হয়েছেন এবং তারাও চান যে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক এবং বিশ্ববিদ্যালয়ের আইনে তা সম্পৃক্ত করা হোক। যদিও গতকাল এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে ইউজিসিতে তারা চিঠি দিয়েছেন এবং ইউজিসির এই চিঠি যদি মানে অনুমোদন করা হয় তাহলে হয়তো আগামী নভেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু শিক্ষার্থীরা ভিসির এই আশ্বাস মেনে নিতে তারা নারাজ। তাদের কথা হলো যে শিক্ষা উপদেষ্টা সরকার তারা যে আমরণ অনশন করছেন এই অনশনের প্রতি তারা যেন নজর দিয়ে দ্রুত এবং অবিলম্বে আজকালের মধ্যেই যেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়, তাহলে তারা এই আমরণ কর্মসূচি থেকে সরে যাবে। আর একটি বিষয় বলি, 2008 সালে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইনে এই ছাত্র সংসদ সম্পৃক্ত না থাকায় প্রতি বছরই কিন্তু ছাত্র সংসদের নামে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ আদায় করা হয়েছে। এই অর্থ কি হয়েছে তা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন জানেন না। শিক্ষার্থীদের দাবি যে ছাত্র সংসদ নির্বাচিত হলে শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলবে, গণতান্ত্রিক কথা বলতে পারবে। আর তাদের এই আমরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু সমর্থন দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল মিলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। জানছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের খবর। পল্টন থানার মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2017 সালে পল্টন থানায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা এবং অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদুল ইসলাম। এই মামলায় ঢাকা মহানগর জেলা আদালতে তাকে 4 বছরের সাজা প্রদান করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল থেকে উখিয়ায় কোটবাজার স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। ফলে এই সড়কের দুদিক থেকে আসা শত শত যানবাহন আটকে পড়েছে। শিক্ষকরা জানান, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত 3 মাস ধরে তারা বেকার হয়ে পড়েছেন।
চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলার বিএনপির নেতৃবৃন্দ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছেন। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের সড়কটির বেহাল দশা। বড় বড় গর্ত আর একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে এই রাস্তায়। সড়কটির জন্য থমকে আছে এখানকার সব ব্যবসা বাণিজ্য। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। দুর্গম অজপাড়া গ্রামের রাস্তার সাথে তুলনা করলেও ভুল হবে কুষ্টিয়ার খাজানগরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সাথে। বড় বড় গর্ত, খানাখন্দ আর বৃষ্টি হলে রাস্তা হয়ে যায় খাল। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের এই রাস্তাটি এখন মরণ ফাঁদ। প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এছাড়া কুষ্টিয়া থেকে দেশের অন্যতম বৃহত্তর পোড়াদহ কাপড়ের হাট এবং চুয়াডাঙ্গা জেলায় যাওয়ার একমাত্র সড়কও এটি। দেখেন, আমার গাড়িতে রুগী রয়েছে, কিন্তু আমি সাইড দিয়ে যেতে পারছি না। অনেক সময় গাড়ি পচে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, উল্টে যাচ্ছে, মানে পাবলিকে উল্টে যাচ্ছে। এত পরিমাণ রাস্তাটা ভাঙা যে আপনার রাস্তায় চলাচল করার সমস্যা। ব্যবসা বাণিজ্য থমকে গেছে এই রাস্তাটির কারণে, এমনটা জানালেন জেলা চালকল মালিক সমিতির এই সাধারণ সম্পাদক। বৃহত্তর চালের মোকাম, পোড়াদার একটা কাপড়ের হাট, পোড়াদার রেল জংশন, এখানে প্রতিনিয়তই গাড়ি উল্টাচ্ছে, চালের গাড়ি উল্টাচ্ছে, বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই সড়কটায় 4 লেনের জন্য আমরা ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। এখন আমরা ডিপিপি প্রস্তুত করে এটা পাঠিয়ে দেব। এই ডিপিপি পাস হলে এইটা 4 লেন হয়ে যাবে। রাস্তাটি মেরামতের দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৬তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় তার সমাধিস্থলে এসে শেষ হয়। পরে সেখানে তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে পুরাতন কলা ভবনে সেলিম আল দ্বীন স্মরণে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।